সবেমাত্র প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গেল। ইতিমধ্যে আমাদের সায়ন টিউশন সেন্টারে অলরেডি অ্যাডমিশনও শুরু হয়ে গেছে। পরীক্ষা প্রত্যেকেরই আশা করি ভালো হয়েছে, কারণ 100% তোমরা কমন পেয়েছো। এবারে নতুন সেশন শুরু হতে চলেছে সেকেন্ড সেমিস্টারের। যারা অ্যাডমিশন হতে চাচ্ছ অতি সত্বর সেন্টারে এসে যোগাযোগ করো। অ্যাডমিশন নতুন শুরু হয়ে গেছে এবং রীতিমতো 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এছাড়াও যারা অনলাইনে ক্লাস নিতে চাচ্ছ তারা অযথা দেরি না করে অনলাইনে অ্যাডমিশন হয়ে যাও। অনলাইনেও আমাদের 2 তারিখ থেকে ক্লাস শুরু হতে চলেছে। আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব তা মেজর বাংলার সেকেন্ড সেমিস্টারের বিষয় নিয়ে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের মেজর বাংলার সিলেবাস নিয়ে। তোমরা জানো মেজর বাংলা যারা পরীক্ষা দিয়েছো তোমরা প্রত্যেকেই জানো, তোমরা প্রথম সেমিস্টারে প্রাচীন যুগ আর মধ্যযুগের পুরো বিস্তারিত বিষয় তোমরা প্রথম সেমিস্টারে পড়েছো। আমরা বাংলা সাহিত্যের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে আমরা জানি বাংলা সাহিত্যের ইতিহাসে 3টি পার্ট রয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। যেহেতু 2টো পার্ট তোমাদের প্রথম সেমিস্টারে হয়ে গেছে, শুধুমাত্র আধুনিক যুগ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের মেজর বাংলার গুরুত্বপূর্ণ টপিক। তোমাদের 2টি ইউনিট রয়েছে মেজর বাংলার। এটা 19 শতকের বাংলা সাহিত্যের ইতিহাস, আর এটা হচ্ছে 20 শতকের বাংলা সাহিত্যের ইতিহাস। আমি ধরে ধরে টপিকগুলো আলোচনা করব যে 19 শতকে কি কি বিষয় রয়েছে, 20 শতকের কি কি বিষয় রয়েছে, এবং ধরে ধরে আলোচনা করছি। যারা সিলেবাসটা পেতে চাও খাতা কলম নিয়ে বসে তোমরা লিখেও নিতে পারো, অথবা মনে রেখে যদি উপলব্ধি করতে পারো সেটা ভালো, তোমাদের সেটা ব্যাপার। তবে লিখে নিলে বোধহয় ভালো হবে সিলেবাসটা। 19 শতকের বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম যে বিষয়টি রয়েছে গদ্য ও প্রবন্ধ। বাংলা সাহিত্যের ইতিহাস যদি তোমরা পর্যালোচনা করো তোমরা জানো যে গদ্য সাহিত্যে এবং প্রবন্ধ সাহিত্যে অনেকেই রয়েছে। তবে তোমাদের যাবতীয় গদ্যকার বা প্রবন্ধকার পড়ার কিন্তু প্রয়োজন নেই। তোমরা সাধারণত গদ্য বা প্রবন্ধ সাহিত্য থেকে পড়বে ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা গদ্য সাহিত্য থেকে। এবার যদি আমরা পত্র পত্রিকা বলি, হাজারো পত্র পত্রিকা রয়েছে বাংলা গদ্যের বিকাশে। তবে মেজর বাংলার সেকেন্ড সেমিস্টারের যে পত্র পত্রিকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দিগদর্শন পত্রিকা, সংবাদ প্রভাকর পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা এবং বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন পত্রিকা। ধরো কোশ্চেনটা এমনভাবে থাকতে পারে যে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে বিভিন্ন পত্র পত্রিকার অবদান আলোচনা করো, অথবা এভাবেও দিতে পারে বাংলা পত্র পত্রিকার ইতিহাসে দিগদর্শন থেকে বঙ্গদর্শন পত্রিকার ইতিহাস পর্যালোচনা করো। তো এবারে আমরা আসছি কাব্য সাহিত্য। সাহিত্যের ইতিহাসের 19 শতকের ইতিহাসে যে কাব্য সাহিত্য রয়েছে, অনেকেই কাব্য রচনা করেছেন। 19 শতকে যারা কাব্য রচনা করেছেন, যাদের কলমের ছোঁয়ায় 19 শতক ধন্য হয়েছে, সেরকমই কয়েকজন কাব্য প্রতিভা আমরা মেজর বাংলার সেকেন্ড সেমিস্টারে পড়ব। ঈশ্বর গুপ্ত, মাইকেল মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর। তবে রবীন্দ্রনাথের যে 8টি পর্ব রয়েছে সব পড়ার দরকার নেই। তোমরা পড়বে মানসী পর্ব, সোনার তরী পর্ব। 2টো পর্ব অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবারে আসে আমরা নাট্য সাহিত্য। এই মেজর বাংলা নাট্য সাহিত্যে যাদের রয়েছে, প্রথমত যার অবদান নাট্য সাহিত্যে না বললেই নয়, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এছাড়াও রয়েছে দীনবন্ধু মিত্র, রয়েছে গিরিশচন্দ্র ঘোষ। তবে গিরিশচন্দ্র ঘোষের সর্বাধিক যে জনপ্রিয়তা পৌরাণিক নাটক এবং সামাজিক নাটক। ধরো পরীক্ষা এভাবে দিতে পারে 3-এর জন্য বা 6-এর জন্য যে গিরিশচন্দ্রের পৌরাণিক নাট্য প্রতিভা আলোচনা করো। তিনি বিভিন্ন ধরনের নাটক রচনা করেছেন। তবে তোমাদের সিলেবাসে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পৌরাণিক ও সামাজিক নাটকে গিরিশচন্দ্রের অবদান আলোচনা করো।
এবারে আসি আমরা কথা সাহিত্য। ঊনবিংশ শতকে যেসব কথা সাহিত্যিক উপন্যাস রচনা করেছেন তাদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বর্ণকুমারী দেবী এবং রমেশচন্দ্র দত্ত। এই হচ্ছে ঊনবিংশ শতকের বা 19 শতকের যে টপিকগুলো রয়েছে মেজর বাংলা বিষয়ের, সেটা ঊনবিংশ শতকের এই টপিকগুলো। এবং যেসব আমরা বলেছি প্রবন্ধকার, কবিতার যে কবি, নাট্যকার, ঔপন্যাসিক, এই সম্পর্কে পড়তে হবে। এবার রয়েছে বিংশ শতকের বাংলা সাহিত্যের ইতিহাস। তোমাদের যে মেজর বাংলা টপিকটা রয়েছে দুটো ইউনিটে ভাগ করা হয়েছে, এটা ঊনবিংশ শতকের বাংলা সাহিত্যের ইতিহাস, এটা বিংশ শতকের বাংলা সাহিত্যের ইতিহাস। আমরা বিংশ সাহিত্যের বা বিংশ শতকের যে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে এর মধ্যে গদ্য বা প্রবন্ধ সাহিত্যে রয়েছে প্রমথ চৌধুরী এবং বুদ্ধদেব বসু, এই দুজন সম্পর্কে পড়লেই হবে। এবার পত্র পত্রিকা, 19 শতকে কিন্তু বঙ্গদর্শন পর্যন্ত যে পত্র পত্রিকা ছিল, বিংশ শতকে আমরা যেসব পত্র পত্রিকাগুলো পাই, কল্লোল পত্রিকা, সবুজ পত্র পত্রিকা, এই দুটো পত্রিকা হচ্ছে বিংশ শতকের অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পত্রিকা, সেটা পড়তে হবে। কাব্য সাহিত্য যদি আমরা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমরা ঊনবিংশ শতকেও রবীন্দ্রনাথ বলছি, বিংশ শতকেও কেন রবীন্দ্রনাথ বলেছি? এই কারণেই ঊনবিংশ শতকে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিল, তার ঊনবিংশ শতকেও কাব্য কবিতা রচনা করেছিল, তাই আমরা ঊনবিংশ শতকে সোনার তরী এবং মানসী পর্ব বলেছিলাম। এবার বিংশ শতকেও কিন্তু রবীন্দ্রনাথ রয়েছে। বিংশ শতকে রয়েছে বলাকা পর্ব আর হচ্ছে পূরবী পর্ব, এই দুটো পর্ব রয়েছে তোমাদের বিংশ শতকে। তারপরে রবীন্দ্রনাথ কিন্তু ঊনবিংশ শতককেও ছুঁয়ে গেছে, বিংশ শতককেও ছুঁয়ে গেছে। ছুঁয়ে গেছে কথাটা বলাটা ভুল, বিংশ শতক আর ঊনবিংশ শতক নয়, রবীন্দ্রনাথ পুরো বাংলা সাহিত্যটাকেই ছুঁয়ে গেছে, যার অবদানকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। তবে যেহেতু আমি সিলেবাস বা টপিক বলছি তাই বলছি ঊনবিংশ শতকেও রবীন্দ্রনাথ পড়তে হবে, বিংশ শতকেও কিন্তু রবীন্দ্রনাথ পড়তে হবে। এছাড়া রয়েছে নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাব্য প্রতিভা রয়েছে রবীন্দ্রনাথ, নজরুল এবং জীবনানন্দ দাশ। আমরা আজকেই বলে দিচ্ছি আগামী দিনে তোমাদের মেজর বাংলার সেকেন্ড সেমিস্টারের যে প্রশ্ন আসবে এখান থেকে জীবনানন্দ দাশ অথবা নজরুল দুটো থেকে কিন্তু একটা কোশ্চেন 100% কমন পাবে, আর ঊনবিংশ শতাব্দী থেকে রবীন্দ্রনাথ কমন পাবে। এবারে আমরা আসি নাটক থেকে কি রয়েছে। এবার নাটকে রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাট্যকার বিংশ শতকে, যাকে বাদ দিয়ে আমরা নাটকের অস্তিত্বই কল্পনা করতে পারি না, যিনি ইংরেজি সাহিত্য প্রভাব স্বনামধন্য নাট্যকার D.L. রয়, মানে দ্বিজেন্দ্রলাল রায়, তার নাট্য প্রতিভা আলোচনা করতে হবে। এরপরে রয়েছে ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ। এই ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ কিন্তু বিংশ শতকের নাট্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্র, তার সম্পর্কেও আমাদের পড়তে হবে। এছাড়া রয়েছে উপন্যাস। উপন্যাসে যদি আমরা বলি, আমরা এর আগেও বলেছি ঊনবিংশ শতকের উপন্যাস আমরা পেয়েছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, স্বর্ণকুমারী দেবী। কিন্তু বিংশ শতকে যদি আমরা উপন্যাস বলি, যার হাত ধরে উপন্যাসের মানে বিস্তৃতি লাভ করেছিল স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রয়েছে। এছাড়া রয়েছে 3 বন্দ্যোপাধ্যায় যদি আমরা একসঙ্গে বলি। এরপর লাস্ট যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে ছোট গল্প। ছোট গল্পে রয়েছে রবীন্দ্রনাথ। একটা কথায় বলে সর্বঘটে বিল্লপত্র, মানে রবীন্দ্রনাথ সাহিত্যের এমন কোনো দিক নেই তার কলমের ছোঁয়া পায়নি। মানে রবীন্দ্রনাথ এক কথায় বটবৃক্ষ, বটবৃক্ষের ন্যায় সাহিত্যের সমস্ত দিক তার কলমের ছোঁয়ায় কিন্তু প্রভাবিত হয়েছে। তুমি ভাবো, সেই কাব্য কবিতা থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, প্রবন্ধ থেকে শুরু করে সাহিত্য প্রতিভার এমন কোনো দিক নেই যেখানে রবীন্দ্রনাথের কলমের ছোঁয়া পড়েনি। তাহলে আমাদের ছোট গল্পে রবীন্দ্রনাথ পড়তে হবে। এছাড়াও রয়েছে রাজশেখর বসু, যার ছদ্মনাম পরশুরাম। এছাড়াও রয়েছে বলাইচাঁদ মুখোপাধ্যায়, যার ছদ্মনাম বনফুল। এই রয়েছে তোমাদের মেজর বাংলার সিলেবাস। তাহলে বুঝতেই পারছো তোমাদের পুরো মেজর বাংলার সিলেবাসটাকে দুটো টপিকে ভাগ করা হয়েছে, ঊনবিংশ শতকের বাংলা সাহিত্যের ইতিহাস এবং বিংশ শতকের বাংলা সাহিত্যের ইতিহাস। এর মধ্যে তোমাদের যেটা রয়েছে গদ্য প্রবন্ধ সাহিত্য, পত্রপত্রিকা, কাব্য, নাটক, উপন্যাস, ছোট গল্প। তাহলে এই বিষয়গুলো তোমাদের ধরে ধরে পড়তে হবে। আমরা অতি সত্বর 2 তারিখ থেকে আমরা টপিক ধরে ধরে সেন্টারে ক্লাসে নোট লিখিয়ে দেবো। এবার কিন্তু তোমরা জেরক্স কিন্তু পাবেই না, ধরে নিতে পারো। তোমাদের রীতিমতো প্রতিদিন ক্লাস করতে হবে।
যে রুটিন থাকবে, রুটিন অনুযায়ী ক্লাস করতে হবে। ক্লাসের যে নোটসটা তোমরা পাবে একটা পারফেক্ট সাজানো গোছানো নোট পাবে। তোমরা জেরক্সের যে নোট পেয়েছো পরীক্ষায় কিন্তু সেভাবে অ্যাটেন্ড করতে পারোনি। কখনো মনে হয়েছে খুব বড়, কখনো মনে হয়েছে ভাষাগুলো জটিল, কিন্তু তোমরা সেন্টারে এসে যে নোটটা প্রেজেন্টেশন আমরা করি বা যেটা তোমরা পাবে খাতায় যেটা লিখে নেবে সেটা অত্যন্ত সহজ সরল ভাষায় কিন্তু তোমাদের কাছে উপস্থাপন করা হয়। তাহলে চেষ্টা করবে প্রতিনিয়ত তোমরা ক্লাস করবে, আগামী দিনে ভালো রেজাল্ট করবে। আমরা তোমাদের যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দেবো, সাজেশন এভাবেই পেতে থাকবে। আর যারা অনলাইনে অ্যাডমিশন হতে চাচ্ছ অতি সত্বর আমাদের যোগাযোগ করো, ফোন নাম্বার দেওয়া আছে, অতি সত্বর যোগাযোগ করে অনলাইনে নাম নথিভুক্ত করো এবং কন্টিনিউ ক্লাস করো। তোমাদের চলার পথ সুগম হোক, আমাদের চ্যানেলও তোমাদের দ্বারা সুগমিত হোক, আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছোক, তোমরাও ভবিষ্যতে সফল হও এই কামনা করছি। ধন্যবাদ।